আমরা ফার্স্ট প্রবলেম। আজকের তারিখ হচ্ছে 18 তারিখ, 18/10/25। ফার্স্ট প্রবলেম যেটা 11 নাম্বার প্রবলেম, কত পাতা আমি জানি না, যদি সৃজা বলে তাহলে আমরা জানতে পারবো। ওয়েব নাম্বার বের করলে কি করে হবে? সর্বোচ্চ বর্ণালী সংখ্যা। দারুণ কোশ্চেন। এই কোশ্চেনটা আমি মিসরিড করেছিলাম। তবে 11 পেজ নাম্বার বলো, একটু পেজ নাম্বার যদি বলা যাবে, বলা যাবে? এটা অন্য বইয়ের নাম্বার, তাহলে ঠিক আছে, এটা পেজ নাম্বার নেই, প্রবলেম হিসেবে আমরা বলছি। দেখো এখানে খুব সুন্দর প্রবলেম দিয়েছে। হাইড্রোজেন পরমাণুর, আমি প্রবলেমটা লিখছি। হাইড্রোজেন পরমাণুর একটি উত্তেজিত ইলেকট্রনকে, খুব ভালো করে পড়তে হবে, একটি উত্তেজিত ইলেকট্রনকে একটি উত্তেজিত ইলেকট্রনকে ইলেকট্রন n = 5 শক্তি স্তর থেকে ভূমিস্তরে স্থানান্তরিত হলে প্রাপ্ত সর্বোচ্চ বর্ণালী সংখ্যা, কত হবে? It is a tricky question. Why tricky? দেখো, আমরা প্রশ্নটা সবাই ভালো করে পড়ো। আমার বোঝা উচিত ছিল যে আমরা ক্লাস 12-এ পড়ি। 1 2 3 4 5, এটা হচ্ছে n = 1, n = 2, n = 3, n = 4, n = 5। এখানে যে বললে ওয়েভ নাম্বারের কথা, এখানে ওয়েভ নাম্বারের কোনো গল্প এখানে কি ফিট করছে? যিনি বললেন তিনি আরেকবার উত্তর দিন, শোনো নাকি কোনোভাবে কি ওয়েভ নাম্বারের সাথে এটা ফিট করছে? ও কি জিজ্ঞেস করছিলেন? ওয়েভ নাম্বার আর বর্ণালী সংখ্যা, মানে কতগুলো ফ্রিকোয়েন্সি বেরোবে, কতগুলো জাম্প হবে। যদি ধরে নাও এখান থেকে এখানে যদি জাম্প মারে একটা বর্ণালী হবে, এখান থেকে এখানে যদি জাম্প মারে আরেকটা বর্ণালী হবে, এখান থেকে এখানে যদি জাম্প মারে আরেকটা বর্ণালী হবে, এখান থেকে এখানে যদি জাম্প মারে আরেকটা বর্ণালী হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে প্রবলেমটায়, আবার ভালো করে প্রত্যেক বড়, ওয়েভ নাম্বারের সাথে এর কোনো রিলেশন নেই। ওয়েভ নাম্বার মানে হচ্ছে যে কম্পাঙ্ক, কম মানে তরঙ্গ দৈর্ঘ্যের উল্টো, তার মানে কম্পাঙ্ককে বোঝাচ্ছে, প্রায় কম্পাঙ্ককে বোঝাচ্ছে, বা তরঙ্গ দৈর্ঘ্য, ওর অনন্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওটা হচ্ছে একটা পার্টিকুলার যে মানে তোমার বর্ণালী, মানে বর্ণ বেরোবে একটা জাম্পের জন্য, যে বিকিরণ বা শোষণ বর্ণালী বেরোবে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বোঝাচ্ছে। এখানে তা বলছে না তো, এখানে বলছে কত ধরনের আমি প্যাটার্ন পাবো। খুব মজার কথা, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা, যে বলতে পারবে তাকে আমি কিন্তু খাওয়াবো, 1 প্লেট বিরিয়ানি খাওয়াবো। এই কথাটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? একজন বলল উত্তেজিত ইলেকট্রন, আর যতজন সঠিক বলবে সবাইকে বিরিয়ানি খাও। সর্বোচ্চ, আর তাহলে ওয়ার্ড কি কি আসছে ইম্পর্টেন্ট, সবাই অ্যাটেম্প দাও। পুরো সেন্টেন্স পড়া যাবে না, একটা ওয়ার্ড বলেছি। একটা উত্তেজিত, একটা হচ্ছে সর্বোচ্চ, আর একটা হচ্ছে ভূমিস্তর, আর
এই প্রবলেমটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা, যে জন্য প্রবলেমটা ট্রিকি হয়েছে, যেখানে আমাদের কিন্তু একদম বোকা বানিয়ে দিয়েছে, সেই ওয়ার্ডটা কোনটা? সর্বোচ্চ তো দুটো রাইট করলো, পরে কিন্তু কেউ ভুলে যাও না, হ্যাঁ, দুটো রাইট করেছে, উত্তেজিত একটা, ভূমিস্তর একটা। তারপর বল। সুমিয়া, বিজিৎ, নীলাঞ্জনা, সৃজা বলেছিস মনে হচ্ছে, আর সব, আর যাদের নাম বলছি না, এ বল, আমাদের জয়িতা, বল কোনটা? ভূমিস্তর। আর একটা গেস কর, পার্টিসিপেট কর। সর্বোচ্চ আর আবার ভোট এলো। তারপর সুমিয়া, সুহানা সর্বোচ্চ বলেছে। আর গলা বসে গেছে, মনে হচ্ছে সুমিয়া মনে হচ্ছে, তাই তো সর্বোচ্চ। আর বিজিত, কিরে পালিয়ে গেলি নাকি কোশ্চেন থেকে? অমর্ত, বিজিত উত্তেজিত হয়েছে, উত্তেজিত। আর একজন বলেছে অমর্ত, একজন বলছে হাইড্রোজেন। কটা ওয়ার্ড বলবি? বিরিয়ানি মানে লেবই আর কি, তাই তো? হাইড্রোজেন পরমাণু বলেছে। ঠিক আছে, এটা নিলাম। আর প্রিয়ন্তন, ও তুমি তো সর্বোচ্চ বলেছো। নীলাঞ্জনা, হাইড্রোজেন পরমাণু কে বললি? আচ্ছা, সৃজা বলেছে। নীলাঞ্জনা তুই বল কিছু। নীলিমা আছিস? হাইড্রোজেন পরমাণু। আর সবাই অ্যান্সার দিয়েছো? উত্তেজিত ইলেকট্রন। এই যে প্রত্যেকটা যেগুলো বলেছো সেগুলো ইম্পর্টেন্ট, বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। কেউ নয়, কেউ নয়। এগুলো কোনোটাই ততটা ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট, যতটা ইম্পর্টেন্ট ওয়ার্ড নয় যে ওয়ার্ডটা আমাদের বোকা বানাতে পারে। এখানে বোকা বানানোর ওয়ার্ড হচ্ছে একটি। এবার পড়ে দেখো, সত্যিই কি একটি কথাটা বলাটা আমাদেরকে বোকা বানিয়েছে, না বানায়নি? এই যে প্রবলেমটা, এই প্রবলেমের সাথে আমি প্যারালালি আবার একটা মানে তোমাদের মানে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা টুকেছো প্রত্যেকে খাতায়। আমি ঠিক একই রকম লিখবো, জাস্ট একটিটা দেব না, তাতে অ্যান্সার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে অনুরূপ প্রবলেম, বাট কমপ্লিটলি ডিফারেন্ট প্রবলেম। আর একটা পরেরটা আমি অ্যান্সার বলছি। তাহলে অনুরূপ, দেখতে অনুরূপ, বাট কমপ্লিটলি ডিফারেন্ট প্রবলেম একটা। হাইড্রোজেন পরমাণুর, দাঁড়াও অঙ্কটা দেখি তাহলে কতটা অনুরূপ করা যায় দেখি। হাইড্রোজেন পরমাণু n = 5 শক্তি স্তর থেকে ভূমিস্তরে ইলেকট্রন স্থানান্তকরণের জন্য সর্বোচ্চ কত সংখ্যক
বর্ণালী পাওয়া যাবে। এই দুটোর মধ্যে গ্রস, এটা হচ্ছে নিউ প্রবলেম। প্রিভিয়াস প্রবলেম যেটা ছিল, প্রিভিয়াস প্রবলেমে কেবলমাত্র ওই একটি ইলেকট্রনের কথা বলা হয়েছিল, যেটা এখানে কিন্তু মিসিং। এখানে একটি ইলেকট্রন বলেনি, শুধু ইলেকট্রন বলেছে। এই দুটোতেই কিন্তু প্রবলেম দুটো আলাদা হয়ে গেল। যদি একটা ইলেকট্রন বলে, তাহলে সেক্ষেত্রে সেই ইলেকট্রনটা যদি একবার নিচে জাম্প করে যায়, তাহলে আর কোনোভাবেই সেই ইলেকট্রনটাকে সে আর উপরে থাকবে না, তাহলে আর কোনো প্রশ্ন উঠছে না, আর কোনো প্রশ্নই উঠছে না সে অন্য কোনো রাস্তা ধরতে পারবে। এখানে যেমন এই প্রশ্নের অ্যান্সার যদি আমরা দেখি, এটার অ্যান্সার যদি আমরা ভাবি, তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে 1 2 3 4 5। তাহলে n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5। তো দেখো যদি বলছে 5 থেকে, তাহলে 5 থেকে একে কতগুলো বর্ণালী পাবো? কটা পেতে পারি? এক পেতে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। আবার এখান থেকে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। আবার এরকম করে এখান থেকে এরকম হতে পারে, আবার এরকম হতে পারে। কারণ এখানে ইলেকট্রন সংখ্যা বলেনি, এখানে বলেছে পসিবিলিটি। মনে করা যাচ্ছে এখানে অনেক ইলেকট্রন আছে, তার মধ্যে কোনো ইলেকট্রন এই প্রসেসটা ফলো করেছে, কোনো ইলেকট্রন এই প্রসেসটা ফলো করেছে, কোনো ইলেকট্রন এরকম মধ্যেখানে গিয়ে এখানে পড়েছে, কোনো ইলেকট্রন এরকম করেছে। সো আমি এখানে অনেকগুলো বর্ণালী পাবো, অনেক ফ্রিকোয়েন্সির বর্ণালী পাবো, এরকম প্রচুর বর্ণালী পাবো, অনেকগুলো বর্ণালী পাবো, অনেক কম্পাঙ্ক পাবো। কিন্তু যদি একখানা ইলেকট্রন বলে, পার্টিকুলার একটা ইলেকট্রন বলে, তাহলে সেই ইলেকট্রন তো একবার জাম্প মারার পর আবার তো নতুন চান্স পাবে না জাম্প মারার। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যালো 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 হ্যালো। একটা ইলেকট্রন যদি বলে, তাহলে সে তো একবার জাম্প মেরে দেওয়ার পর নিচে, সে তো আবার স্কোপ পাবে না আবার জাম্প মারার। এখানের প্রবলেমে ইলেকট্রন সংখ্যা লিমিটেড নয়, আনলিমিটেড ইলেকট্রন, আনলিমিটেড ইলেকট্রন, ইলেকট্রন অ্যাট n equal to 5। 5 নাম্বার কক্ষপথে আনলিমিটেড ইলেকট্রন আছে, তাই যত ধরনের পসিবিলিটি সম্ভব সব পসিবিলিটি আমরা এখানে ক্যালকুলেশন করব, যেটা করেছিলেন আমাদের অনিক বাবু। এবং সেটা আমিও কিন্তু একই রকম ভাবে প্রবলেমটা ভালো করে না দেখে আমি ভুল করেছিলাম, ততক্ষণ পর্যন্ত ভুল করেছিলাম যতক্ষণ পর্যন্ত না সৃজা বলেছিল যে সমস্ত বইয়েই স্যার একই অ্যান্সার দেওয়া আছে। তখন আমার টনক নড়েছে। আমি অঙ্কটা প্রথমবার পড়েই বুঝলাম যে এখানে তো একখানা ইলেকট্রন বলা আছে, ও তো আর অন্য কোনো পসিবিলিটি নেই। ওর ক্ষেত্রে পসিবিলিটি, ও যদি ডাইরেক্ট জাম্প মেরে দেয় একখানা, n equal to 1 থেকে 5। ও যদি ডাইরেক্ট না জাম্প মেরে n equal to 4 এ জাম্প মেরে আবার একে জাম্প মেরে দেয় দুটো। ও যদি 4 এ জাম্প মেরে 3 এ জাম্প মেরে আবার যদি একে মেরে দেয় তিনটে। আর যদি ও 4 এ জাম্প মারে, 3 এ জাম্প মারে, 2 এ জাম্প মারে, একে জাম্প মারে, তাহলে 4 পিস পাবো আলাদা আলাদা কম্পাঙ্কের। তাহলে ম্যাক্সিমাম বর্ণালী সংখ্যা একটা ইলেকট্রনের জন্য কটা হতে পারে? বোঝাতে পারিনি আমি? 4টে হবে, 4টে বর্ণালী পাবো। বর্ণালী মানে ফ্রিকোয়েন্সির সংখ্যা, ভালো করে বোঝো। n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4, n equal to 5। ইলেকট্রন যদি এখান থেকে ডাইরেক্ট এখানে জাম্প মেরে দেয়, একটাই তো ইলেকট্রন, তাহলে এখানে একটাই তুমি বর্ণালী পাবে, একটাই কম্পাঙ্ক পাবে, একটা কম্পাঙ্ক, তাহলে একটাই বর্ণালী। তাহলে এখানে
সর্বোচ্চ এখানে তুমি পাচ্ছ একটি বর্ণালী। যদি 1 2 3 4 5 যদি ইলেকট্রনটা এখান থেকে এখানে জাম্প মারার পর ডাইরেক্ট এখানে মেরে দেয়, তাহলে এই একটা কম্পাঙ্ক পাবে, এই একটা কম্পাঙ্ক পাবে, তা দুটি পাবে। যদি যদি এটা হচ্ছে n=1, কথার কথা এটা n=5, যদি ইলেকট্রন এরকম করে এখানে জাম্প মারলো, তারপর বুদ্ধি করে এখানে জাম্প মারলো, তারপরে এখানে ডাইরেক্ট জাম্প মারলো, তাহলে একটা পেলে কম্পাঙ্ক, দুটো পেলে কম্পাঙ্ক, এই জাম্পের জন্য তিনটে পেলে, তাহলে তিনটি পেলে। আর এই পসিবিলিটি তো আমরা ছাড়তে পারি না। এটা n=1, এটা n=5। ইলেকট্রন যদি এখানে জাম্প মেরে এখানে জাম্প মেরে এখানে জাম্প মেরে এখানে জাম্প মারে, তাহলে তো এ তো এনার্জি ডিফারেন্স সব আলাদা। তাহলে এখানে একটা এই কম্পাঙ্ক একটা পাবো, এই কম্পাঙ্ক একটা পাবো, এই কম্পাঙ্ক একটা পাবো, এই কম্পাঙ্ক একটা পাবো, তাহলে চারটি বর্ণালী পাবো। চারটি বর্ণালী মানে চারটি কম্পাউন্ড। তাহলে একটি ইলেকট্রন, এবার বুঝতে পারলে যে একটি কথাটা কেন ইম্পর্টেন্ট ছিল? একটু বলো, তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা বুঝেছো, প্রত্যেকে বুঝেছো। তো বুঝতে পারছি যে একটা ওয়ার্ড শুধুমাত্র পুরো প্রবলেমের চেহারাটাই চেঞ্জ করে দিল, আঙ্গিকটাই চেঞ্জ করে দিল। তার জন্য এটা আমাদের বোঝাচ্ছে, এই ধরনের প্রবলেম আমাদের বোঝাচ্ছে যে আমরা যখন বড় হচ্ছি তখন কোনো প্রদত্ত প্রশ্নে কোনো ওয়ার্ড কিন্তু, যেগুলো প্রশ্নে দেওয়া আছে, তারা কাউকে নিয়ে ছেলে খেলা করা যাবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। যদি তুমি দেখো যে ওয়ার্ড গুলোর মধ্যে সব কমন, এবং এবং তার মানে এই নয় যে ওয়ার্ড গুলোর বানান দেখতে চেক করতে লাগবে পরীক্ষার সময়, তা নয়। আমি বলছি যে কিছু কিছু ওয়ার্ড থাকতে পারে যেখানে একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রন বললো না, দুটোর মধ্যে কমপ্লিট অ্যান্সার আলাদা হবে। তোমাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে যে যদি একটি না বলা থাকে, একটি না বলা থাকলে থাকলে পসিবল পসিবল কম্পাঙ্ক সংখ্যা কত হবে সেটা নির্ণয় করবে। যেটা অ্যাকচুয়ালি অনেক করে দিয়েছে, সেখান থেকে বুঝে চেষ্টা করবে। অ্যান্ড উইল ডিসকাস দিস লেটার। ওকে, দেখো, লার্নিংটা কিন্তু আমার তরফ থেকে তোমাদের দিকে ইনফরমেশন ঢটঢট করে ঢেলে দেওয়া নয়, এটা কিন্তু অ্যাসিমিলেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো যারা বায়োলজি পড়ো, শুধুমাত্র চর্বণ করে গলাধকরণ করলেই হয় না, অ্যাসিমিলেট করতে হয়। অ্যাসিমিলেট না করতে পারলে কিন্তু ভালো করে শিখতে পারবে না। ওকে, দেখো এখানে অনেকগুলো ছোট ছোট প্রবলেম আমি করাই। নেক্সট প্রবলেম, ধরো তোমাকে বললো একই দিকে গতিশীল, একই দিকে গতিশীল একটি ইলেকট্রন এবং একটি একটি প্রোটন সমান গতিশক্তি নিয়ে চলে। কার ডি ব্রগলি ওয়েভলেংথ বেশি? ভাবো, তাড়াহুড়ো নেই, ভাবো, ভেবে ভেবে পড়ো। কেন? ঠিক, ভেরি গুড, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। এইটা একদম ঠিক বলেছো। তাহলে দেখো,
দিস ইজ দ্য অ্যান্সার, যে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়া মানেই হচ্ছে তার করেসপন্ডিং এনার্জি কিন্তু কম। তারপর দেখো এখানে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, পি মানে হচ্ছে ভরবেগ, আর পি স্কোয়ার বাই 2m মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তার মানে এখানে পি সমান আমরা লিখতে পারি √2m কাইনেটিক এনার্জি। তার মানে ল্যামডার ফর্মুলা কি দাঁড়ালো? এইচ বাই √2m কাইনেটিক এনার্জি। কি সেম বলেছে? সমান কাইনেটিক এনার্জি সেম বলেছে, তাহলে এটা সেম, এইচ সেম, টু সেম সব জায়গায়, তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। যদি কাইনেটিক এনার্জি যদি সমান হয়, তাহলে এইখানে আমরা বলতে পারি যে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√m। যদি যদি কে সমান হয়, কে সমান হয় তবে এটা বলতে পারি। তাহলে এইটা যদি হয় তাহলে যার ভর কম তার ল্যামডা বেশি, যার ভর বেশি তার ল্যামডা কম। তাহলে ইলেকট্রনের ভর অনেক কম প্রোটনের তুলনায়, তাই ল্যামডা আমার বেশি হবে, ইলেকট্রনের বেশি হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এম যার কম, এক্ষেত্রে এক্ষেত্রে এম যার কম তার পি কম, তাই ল্যামডা বেশি। তাই অ্যান্সার হবে ইলেকট্রন। নেক্সট প্রবলেম, হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের একটি ইলেকট্রন কে ভৌম স্তরে ইলেকট্রনকে ভৌম স্তরে একটি ইলেকট্রন রয়েছে, পরমাণুটিকে আয়নিত করতে বাইরে থেকে ন্যূনতম কত স্পিডের ইলেকট্রন থ্রো করতে হবে। দেখো ভাষাটা খুব বাজে হলো, ইলেকট্রনটা তো ওরকম বলের মতো নয় যে ধরে থ্রো করে দেবো, কিন্তু বাই সাম ওয়ে ইলেকট্রন কত স্পিডে এসে আছড়ে পড়বে। তাহলে ইলেকট্রনের স্পিড কত হলো যে ইলেকট্রনটা গিয়ে ওকে হিট করলে পরমাণুটি আয়নিত হবে। বলো কি করে করবে? এটা ইনস্ট্যান্ট বলো আমাকে, সুমিয়া কি করে করবে বল? কি করবে? কে আছে বলেছো বলছি? মোবাইল শুনতে পাচ্ছি না, ভালো করে বল। না না না, এটা করেনি তো। -13.6 eV তে ইলেকট্রনটাকে বেঁধে রেখেছে, তাই বাইরে থেকে শক্তি কত লাগবে? 13.6 eV। সেই এনার্জিটা কার হবে? বাহ্যিক ইলেকট্রনের হবে। ইলেকট্রনের কি শক্তি হয় যে ছুটে আসে, তার কি শক্তি হয়? তুমি যখন ছুটবে তোমার মধ্যে কি শক্তি? গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা কি? 12 mv²। বাস, এই হলো গল্প। তোমাদের এরকম মানে ক্লাস 11 এবং ক্লাস 12 এতদিন পর্যন্ত যতটুকু ফিজিক্স পড়েছো তার 10% ফিজিক্স পড়লে পরেরটা উতরে যাওয়া যায়। এটাই খালি তোমাকে একটু লেগে থাকতে হবে। দেখো এখানে বলছে যে আমরা জানি যে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট, হাইড্রোজেন পরমাণুর গ্রাউন্ড স্টেট, ভৌম স্তর মানে তো গ্রাউন্ড স্টেট। তো গ্রাউন্ড স্টেট এনার্জি যেটা, সেটা হচ্ছে -13.6 ইভি। তার মানে তার মানে এই পরমাণুটাকে, হাইড্রোজেন H2 বলবো না, এই H পরমাণু বলবো, হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে হলে ওই n=1 থাকা থাকা ইলেকট্রনকে অসীমে পাঠিয়ে দিতে হবে।
অসীমে পাঠাতে হবে। তার মানে তাহলে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, সেটা আমার হতে হবে হাফ এম, মিনিমাম মিনিমাম হতে হবে 13.6 ইভি। এর চেয়ে বেশি হলে ভালো, কিন্তু মিনিমাম এটা হতে হবে। মিনিমাম হলে তখন কি হবে, যদি একদম পুরো ইলেকট্রনের সাথে ইলেকট্রনের ধাক্কা হয় এবং সেটা যদি তোমার পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে পুরো এনার্জিটা ট্রান্সফার হবে আর ও বেরিয়ে চলে যাবে। সেই শর্তে মিনিমাম এই এনার্জি হলে হবে। তাহলে এখান থেকে 13 ইভি, আর এদিকে তোমার আছে, এসআই পদ্ধতিতে আছে, এটাকে তোমার 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল করে দাও। তাহলে ভি এটা যদি আমরা ভি সমান, তাহলে কি হবে, √2 কাইনেটিক 2 এনার্জি বাই এম হবে। তাহলে √2 এনার্জি মানে হচ্ছে 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 বাই এম মানে হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻31 এত মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কাটলে কুটলে কি হবে, দেখবে অ্যান্সার বেরোবে মোটামুটি, যদি এখানে ভুল করা না থাকে। তাহলে 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 যা, ছোট করে দেখলাম। তো যা হবে তাই। হ্যাঁ, 2.186, দেখে নিও এখানে বই থেকে দিয়েছি, 186 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। চেক ইট। ওকে, তাহলে দেখে নিস, বুঝলি, আসছে ও দেখো। তাহলে তোমাদের যে কোনো একটা ক্যালকুলেটর না হলে যে কোনো একটা ক্যালকুলেশন গন্ডগোল হয়েছে, বুঝছো শান্তবাবু? कोई छोड़ने वाला नहीं है, একদম গলা টিপে দেবে কিছু ভুল হলে। দাঁড়াও। হুম, নেক্সট। দেখো এগুলো খুব সহজ, কিন্তু এগুলোই পড়বে পরীক্ষায়। ক্যালকুলেশন যদি গন্ডগোল করো তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। একদম মানে ক্যালকুলেশন প্লাস ইমিডিয়েট, ইমিডিয়েট ওই জিনিসটাকে অ্যাটাক করতে হবে, ইমিডিয়েট। দেখো তারপরেটা দেখো, বলো। তাহলে দেখো একটা প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন তো পড়ে। প্রশ্নতে লিখছে যে একটি একটি ইলেকট্রনের ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য বিবেচনা করা হয়। আমরা ক্যালকুলেশনে দেখি, কিন্তু একটি ক্রিকেট বলের ক্রিকেট বলের ক্ষেত্রে কোনোদিন দেখেছো যে উইকেটে আউট হচ্ছে বা হচ্ছে না বা ব্যাটে মারছে, তার জন্য ড্রিবগলি ওয়েভলেন্থ কেউ ক্যালকুলেট করেছে আজ পর্যন্ত? কোনোদিন দেখিনি। তোমার বৃষ্টি বৃষ্টি পড়লে বিভিন্ন ধরনের রুল আছে, কিন্তু ড্রিবগলি রুল নেই ক্রিকেট বলের ক্ষেত্রে। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোচনা হয় না কেন? আমি কেন এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে করাচ্ছি, কারণ এবারে কিন্তু 2 নাম্বার এর কোশ্চেন পড়বে এবং বড় বড় কোশ্চেন পড়বে। তো এই ধরনের প্রশ্ন লেখার হ্যাবিট তৈরি করো, যাতে করে অ্যাটলিস্ট কিছু না কিছু সাইন্টিফিক লিখে আসতে পারো।
সাইজ বলে পৃথিবীতে কোনো জিনিস নেই। ডিব্রগলি ওয়েভলেন্থ ভর, ভর, নট সাইজ, ভর। দেখো, ইলেকট্রনের একদম অবশ্যই তুমি ঠিক ধরেছো, সাইজ কিন্তু বলো না, কারণ সাইজ যদি ডেনসিটি খুব কম হয় বা কিছু হয়, সেক্ষেত্রে অবশ্যই সাইজ ম্যাটার, সাইজ ম্যাটার করে, সাইজ অনুযায়ী প্রপোর্শনালি ভর হয় সাধারণত, কিন্তু তবুও সাইজ ইজ নট দ্য রাইট টার্ম, কারেক্ট টার্ম নয়। আমাদের বুঝতে হবে যে এই যে ল্যামডাটা, এটা যদি তুল্যমূল্য একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা যে সমস্ত জিনিসগুলো আশেপাশে দেখতে পাই তাদের সাথে ম্যাচ করে, তাহলে আমরা সেই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। মানে মোটামুটি ধরো 10⁶, 10⁶ হলো তোমার 10⁻⁻6 মিটার হলো, 10⁻⁹ হলো, 10⁻⁻10 মিটার হলো, ঠিক আছে। 10⁻⁻, খুব খারাপ হলে 10⁻⁻11 হলো, ঠিক আছে। এবার যদি 10⁻20 হয়ে যায়, তাহলে আমি কি করবো ওটা নিয়ে? প্রবলেম ওখানেই। ল্যামডা সমান হচ্ছে h/p। এবার তোমাদের এই যে ল্যামডা, সেটা একটা ইলেকট্রন, ইলেকট্রন আছে যার ভর m, 9 × 10⁻³ কেজি। তোমরা যখন লিখবে 9.11 লিখবে। আর বেগ, স্পিড ধরে নাও আমি দিচ্ছি 2 × 10⁸ মিটার/সেকেন্ড, কথার কথা। এর ক্ষেত্রে ল্যামডা কত হবে যদি আমরা দেখি, তাহলে দেখবো h মানে 6 × 10⁻, আমি অর্ডার দেখছি, 34 বাই m মানে 9 × 10⁻³ ইন্টু v মানে 2 × 10⁸ এত মিটার। মানে এইটা কাটলে, এইটা কাটলে 10⁻³ আর এই ভেলোসিটিটা উপরে গেলে 10⁻11 অফ দ্য অর্ডার অফ 10⁻12 হচ্ছে, তাও চলবে, তাও চলবে 0.01 অ্যাংস্ট্রম। এটা গামা রশ্মির সমান সমান একটা ইলেকট্রন, একটা তোমার এনার্জি রয়েছে। এবার এবার ধরে নাও একটা ক্রিকেট বলের কথা আমি বলি, ক্রিকেট বল, এটার একটা মোটামুটি নমিনাল ক্রিকেট বলের একটা ভর কত হয়, প্রিয়ন্তন ভালো বলতে পারবে। মাস কত হয়? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? 60 কেজি? তাহলে অবশ্যই, তা আমি 200 গ্রাম ধরছি, ঠিক আছে, 200 গ্রাম ধরলাম, 200 গ্রাম, তাহলে দাঁড়াও এটা দেখে নিই। এই 170, হ্যাঁ, কিরে, আহ ঠিক আছে, তাহলে একদম অ্যাকিউরেট বসাচ্ছি, 160 ধরলাম, 160 গ্রাম, ঠিক। এবার আমি ধরলাম যে এটা তোমার সাপোজ চামড়া টামড়া হেন তেন এগুলো আছে, তা কার্বন পরমাণু দিয়ে তৈরি, কথার কথা, কথার কথা ধরছি, তাহলে কার্বন হচ্ছে 12 ধরছি। এবার এইখানে এইটা কার্বনের সাথে ম্যাচ করানোর জন্য না করলেও এখানে অ্যাভোগাড্রো সংখ্যা বার করবে, সংখ্যাটা বার করবে, সংখ্যা প্লাস যদি ডাইরেক্ট তুমি ভরই বসিয়ে দাও এম এর জায়গায়, ভর বসিয়ে দিলে তাহলে কত হবে, 160কে আমরা আর কার্বন পরমাণুর দরকার নাই, শুধু ভরটা দেখো, তাহলে 0.16 কেজি। আর আমরা ধরছি স্পিড, ধরো না ভি হচ্ছে স্পিনার, একটা স্পিনার বল করছে এখন, উইমেন ওয়ার্ল্ড কাপ চলছে, স্ট্যান্ডার্ড খেলা হচ্ছে, খুবই হাই ফাই খেলছে ইন্ডিয়া, সেখানে যে স্পিনাররা বল করে মোটামুটি ধরে নাও 70 to 80 কিলোমিটার/আওয়ার, আমি ধরে নিচ্ছি তোমার, খুব কম করে ধরছি স্পিডটা, আমাদের ক্যালকুলেশনের জন্য ধরছি, ধরে নাও 72 কিলোমিটার/আওয়ার। আমরা জানি 72 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 5-18 দিয়ে গুণ করলে 20 মিটার/সেকেন্ড হবে। তাহলে এম পেয়ে গেলাম, ভি পেয়ে গেলাম। তাহলে এক্ষেত্রে ল্যামডা কত হবে, h/p।
এইচ হচ্ছে 6 × 10⁻³ আর পি হচ্ছে কত 0.16 × 20, তার মানে 6 × 10⁻³ বাই এটা গুণ করলে 1.6 × 2 মানে 3.2। তাহলে এটা কাটলে হবে 2, কথার কথা বেশি করে ধরলে, তাহলে 2 × 10⁻³ মিটার। তাহলে 10⁻10 দিয়ে যদি ভাগ করি তাহলেও আমাদের কাছে পড়ে থাকছে 10⁻24 অ্যাংস্ট্রম। So there is no question of taking any kind of তোমার মানে ওয়েভলেংথ, এত ফাইন ওয়েভলেংথ মেজারমেন্টের সিস্টেম আমাদের নেই প্রথমত, আর আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে না, সেই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় না। বোঝা গেল? সো এটা দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের মধ্যে গ্রো করা দরকার, যে অবশ্যই আমরা ওয়েভলেংথের কথা বলবো, গাল ভরা কথা বলবো, যে ডে ব্রগলি ওয়েভলেংথ প্রত্যেকটা ম্যাটেরিয়াল পার্টিকেলার আছে, নিয়ে আমি অন্য কাউকে বলবো তোরও আছে আমারও আছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে কতটা প্র্যাকটিক্যাল, সবসময় কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু নয়। এখানে লাস্ট হুম হ্যাঁ, একটা সিম্পল প্রবলেম করি। নেক্সট প্রবলেম, যখন যখন একটি আহিত কণাকে ভি বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত করা হয়, তখন তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হয় না, হ্যাঁ, তখন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য মানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা। ভি কে 4V করা হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? খুব সিম্পল প্রবলেম করাচ্ছি এই কারণে, কারণ এই সমস্ত জায়গাগুলোতে সিম্পল প্রবলেমই পড়ে, বেশি কিন্তু কঠিন প্রবলেম পড়ে না। সে যদি আসিস না ঘুমিয়ে গেছিস, নাই কত হচ্ছে? কি বলছি কিছু শুনতে পাচ্ছি না। তুই নিজে শুনতে পাচ্ছিস না, বল তুমি আমাকে। যা, যাক আমি করে দিই, তা বুঝতে পারছি না। ল্যামডা 1 সমান হচ্ছে H/P, সমান হচ্ছে H/√2m/E ভোল্টেজ। ল্যামডা 2 সমান, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু গলার মধ্যে থেকে একটু ভলিউম যদি বেশি হয় তাহলে আমাদের কানের প্রেসারটা কম পড়ে, বলো। হাফ হবে, তাই হবে। তাহলে দেখো এখান থেকে 4টা যদি রুটের বাইরে বার হয় তাহলে হবে হাফ H/√2m/E বড় হাতের ভি, এটাই আমার ল্যামডা 1। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ল্যামডা 1। সহজ প্রবলেম, কিন্তু এটা পরীক্ষায় পড়েছে। নেক্সট নেক্সট হচ্ছে, দেখো আমরা দেখেছি, তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিই প্রবলেমটা বলার আগে। আমরা দেখেছি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে
Rn is proportional to n square by z. Vn speed, Vn is proportional to z by n, ঠিক? তারপরে হচ্ছে তোমার En is proportional to n square, সরি z square by n square, এইটুকু আমরা জানি। আর mvr যেটা ln is proportional to n, z এর উপর নির্ভর করে না। এই পর্যন্ত আমরা যে জিনিসগুলো জেনেছি সেখান থেকে বিভিন্ন জেড আর এন এর নির্ভরশীলতা আমরা বার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন অনুরূপ পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনকে নির্দেশ করতে যদি একটি ব্যাসার্ধ ভেক্টর ডিফাইন করা হয়, তবে ওই ভেক্টরের এরিয়াল ভেলোসিটি মানে ডি এরিয়া ডিটি, এরিয়াল ভেলোসিটি এন এবং জেড এর সাথে কেমন ভাবে পরিবর্তিত হবে? এই প্রবলেমটা লিখবার হলে লিখে নাও। ও বাবু, বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যালো, 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 কি রে, পারিসনি? এই প্রবলেমটা করতে গিয়ে আমাদের পড়ে যেতে হবে, আমরা কেপলারের সূত্র পড়েছিলাম না, পড়িনি? কেপলারের সূত্র 11 কোন সেমিস্টারে পড়েছিল? কোন সেমিস্টারে বলো? অবশ্যই যাবে। দ্বিতীয় না প্রথম? সেকেন্ড? এনিওয়ে, এটা হচ্ছে গ্র্যাভিটেশন প্রবলেমে এই কেপলারের ল ছিল, যেখানে কেপলারের দ্বিতীয় সূত্র যেটা ছিল সেটা হচ্ছে এই যে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর কোন একটা গ্রহের, তার সাপেক্ষে সূর্যের কেন্দ্র সাপেক্ষে সেই যে ভেক্টরটা সে সমান সময়ের ব্যবধানে সমান এরিয়া অতিক্রম করবে। তো ইলেকট্রনও তো সেরকমই করছে, একটা আহ
সার্কুলার পথে ঘুরছে, যেটা তোমার এতক্ষণ পর্যন্ত বোর ধরে রেখেছে। কারণ বোর থিওরিতে পুরো সব 2D, সার্কেল সার্কেল সার্কেল, এখনো পর্যন্ত 3D হয়নি। তো বোর থিওরির যেটা শর্টকামিং সেটা কিন্তু এটা। এনিওয়ে, তো আমরা এখানে দেখি, তো এইটা হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের চারিদিকে কোন একটা ইলেকট্রন যখন ঘুরছে এরকম করে, এইটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এবার ইলেকট্রনটা যখন ঘুরছে এরকম করে, এই বরাবর ঘুরছে, সেটা স্পিডে ঘুরছে, প্রতিটা জায়গায় একটা স্পিড আছে, ভি স্পিড আছে সব জায়গায়। তাহলে এই কিছু একটা নির্দিষ্ট টাইমে এখানে একটা এরিয়া তৈরি করবে, এবং এই যে এরিয়াল ভেলোসিটি, এটা কিন্তু এরিয়াল মানে এরিয়া, এরিয়াল ভেলোসিটি, তার মানে ডি এরিয়া ডিটি। এটা কি হয় তোমরা জানো? এটা কি হয় জানো? কনস্ট্যান্ট হয়। কিন্তু এটা কার উপর নির্ভর করে? এই যে এটা কনস্ট্যান্ট হয় ঠিক, ফর এ পার্টিকুলার অরবিট এটা কনস্ট্যান্ট হয়, ফর এ পার্টিকুলার জেড এটা কনস্ট্যান্ট হয়। কিন্তু জেড বাড়ালে কি হবে, আর বাড়ালে কি হবে, সেটা আমাদের এখানে চেয়েছে। এটা কনস্ট্যান্ট, একদম ঠিক বলেছো। তাহলে কি করে করব? এটা করতে গেলে আমরা যেটা করব, সেটা আমরা ধরে নেব যে ডিটি সময়ে, এটা কেন্দ্র, এটা পজিটিভ আছে, এটা ডিটি সময়ের ব্যবধানে এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে ডি থিটা। তাহলে এটা অনেকটা ট্রায়াঙ্গেলের মতো। এই রেডিয়াসটা আমাদের আর, আর তাহলে এই যে সারফেসটা, এটা হচ্ছে আর ডি থিটা। তাহলে এটাকে আমরা উচ্চতা ধরে নিতে পারি, আর ভূমি হচ্ছে আর। তাহলে এরিয়া কত হবে? ডিএ। অতিক্রান্ত এরিয়া কি হয়? হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। যেহেতু খুবই কম সময়ের কথা আমরা আলোচনা করেছি, তাই আমরা ধরে নিতে পারি, যে এটা ধরে নিতে পারি কি, এটা ত্রিভুজ। তাহলে হাফ গণিত ভূমি মানে আর, কিন্তু উচ্চতা মানে হচ্ছে এইটা আর ডি থিটা, এই ডিস্টেন্সটা, এইটাকে আমরা উচ্চতা ধরছি। এইটা উচ্চতা, যেটা আর আর ডি থিটা করলে এস ইকুয়াল টু আর থিটার মতো, এটা হবে আর ডি থিটা। তার মানে হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা হচ্ছে ডি এরিয়া। কিন্তু এরিয়াল ভেলোসিটিটা কি হবে? এটা তো আমরা পেলাম এরিয়া ডিটি সময়ে, ডিটি সময়ে সোয়েপ্ট এরিয়া। সোয়েপ্ট মানে ঝাঁট দিয়ে দিয়েছে, ওই যে আর ব্যাসার্ধের একটা ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছে যেন, অ্যাজ ইফ। সোয়েপ্ট এরিয়াটা হচ্ছে ডিএ সমান হাফ আর স্কোয়ার ডি থিটা। তাহলে এরিয়াল ভেলোসিটি, তাহলে একক সময়ে সোয়েপ্ট এরিয়া যেটা হবে, যেটাকে আমরা নাম দিলাম এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি বা স্পিড, সেটা মানে হচ্ছে ডিএ ডিটি। তার মানে হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। তাহলে এখান থেকে দেখো ডি থিটা ডিটিটা কি, ডি থিটা ডিটিটাকে কি বলা যায়? হ্যালো 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 হ্যালো, ডি থিটা ডিটিটাকে আলফা বলে। এখান থেকে গুলি মারবো, ওমেগা, কৌণিক বেগ, তাহলে হাফ আর স্কোয়ার ওমেগা। তাহলে দেখো এই ওমেগাকে আমরা আবার লিখতে পারি, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, কি তোমরা কি সব ভুলে গেছো? এটাকে 1/2m করে এম আর স্কোয়ার ওমেগা লিখতে পারি। এবার দেখো 1/2m করে এটাকে লিখতে পারি এম ওমেগা আর ইন্টু আর। তাহলে 1/2m ইন্টু এম ওমেগা আর মানে কি? ভি। তাহলে এম ভি আর, এম ভি আর মানে কি গো? এম ভি আরটাকে, এটাকে এল বলা হয়, মানে অ্যাঙ্গুলার কৌণিক ভরবেগ। তাহলে এখান থেকে দেখো এরিয়াল স্পিড, এরিয়াল ভেলোসিটি সমান আমরা পাচ্ছি এল বাই 2m।
তাহলে এবার বলো তো দেখি, এল কি জেড এর উপর নির্ভরশীল? বোর কি বলেছে? এল এল সমান কি বলেছে বোর? বোরস থিওরিতে সিম্পল। তাহলে এম ভি আর উনি বলেছেন এন এইচ বাই টু পাই, সো দেয়ার ইজ নো জেড। তার মানে এল ইজ প্রপোর্শনাল টু এন। এম তো কনস্ট্যান্ট, তাহলে এল ইজ প্রপোর্শনাল টু এন। তার মানে এরিয়াল ভেলোসিটি যেটা ডিএডিটি, এটা পাতি প্রপোর্শনাল টু এন হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি পড়ে যায় একদম 3 নম্বরের জন্য সবাক করে নামিয়ে দেবে। কিন্তু এইটা পরীক্ষায় পড়লে অনেকের বুকে প্রচন্ড ব্যথা হবে এবং তারা রেগে যাবে খুব। বুঝছো? তখনই সেই অঙ্কটা কঠিন হয় যে অঙ্কটা যে অঙ্কটা আমরা দুটো তিনটে চ্যাপ্টারের সমান মানে ম্যাচিং করে করি, তখন চাপ হয়। এনিওয়ে, নেক্সট। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো এটা? শেষে অ্যান্সারটা না লিখলে তোমাদের অসুবিধা হয়। অ্যান্সার হচ্ছে ডি এ ডিটি ইকুয়াল টু হয় এল বাই টু এম। এল ইজ প্রপোর্শনাল টু এন, অতএব ডি এ ডিটি ইজ প্রপোর্শনাল টু এন। দিস ইজ অ্যান্সার। নেক্সট। একটি আলফা কণার গতিশক্তি 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট। মানে ওই এনার্জি নিয়ে আলফা কণা ছুটছে। ঠিক। একটি আলফা কণা ব্র্যাকেটে গতিশক্তি এত, সোনার পাতের উপর আপতিত হলো। সোনা হচ্ছে এইউ, এর জেড ভ্যালু কত কে বলতে পারবে? ভেরি গুড, 79। ভেরি গুড। এবং এবং সোনার নিউক্লিয়াসের সাথে সোনার নিউক্লিয়াসের সাথে হেড অন কলিশন করলো। হেড অন কলিশন মানে কি? মুখোমুখি সংঘর্ষ করবে। প্রশ্ন প্রশ্ন হচ্ছে, আলফা কণাটি এইউ নিউক্লিয়াসের সর্ব আলফা কণাটি এবং এইউ নিউক্লিয়াসের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত? বলো, এটা ফান্ডাটাকে দিতে হবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড ফান্ডাটাকে দিতে হবে। একদম কোশ্চেন গুলো কিন্তু কঠিন নয়, বাট দিস কোশ্চেন আর ইম্পর্টেন্ট। ফান্ডা কে দিতে পারবে? কিরে, বল।
হ্যালো 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 হ্যালো। দেখো এখানে আছে এইউ পজিটিভ, আর এখানে আছে আলফা কণা, এটাও পজিটিভ। একটা কাইনেটিক এনার্জি নিয়ে আছে, অনেক দূর থেকে আসছে। আস্তে আস্তে যখন কাছাকাছি যাবে, তখন এদের মধ্যে কি তৈরি হবে? দুটো পজিটিভ কাছাকাছি এলে কি হবে? বিকর্ষণ হবে। তাহলে বিকর্ষণ জনিত একটা স্থিতিশক্তি তৈরি হবে, যেটা পজিটিভ, মানে যেটা আহ যেটার সাথে যেটার সাথে এই যে স্থিতিশক্তির সাথে কাইনেটিক এনার্জি যেটা প্রথমে ছিল, আমাদের শক্তি সংরক্ষণ সূত্র করলেই হবে। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্রথমে, এটা হচ্ছে ইনিশিয়াল। এই কেসটা হচ্ছে ইনিশিয়াল, যখন অনেক দূরে ছিল, অনেক দূরে যখন ছিল। আর এটা হচ্ছে ফাইনাল, যখন R0 দূরে। তো এখানে তো এদের দুজন ছাড়া তো আর কোনো কেউ ইন্টারাক্ট করেনি, তাহলে এখানে শক্তির সংরক্ষণ সূত্র হবে, শক্তি সংরক্ষিত থাকবে। তার মানে শক্তির সংরক্ষণ সূত্র যদি আমরা ব্যবহার করি, তানুসারে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। তো কাইনেটিক এনার্জি মানে হচ্ছে আলফার কাইনেটিক এনার্জি শুধু কে, যেটা দেওয়া আছে 6.5 না কত একটা, 5.2 না 5.5, যাই হোক 5.5 বলেছে এমইভি, 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আর পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কি? 1/4 পাই ইপসাইলন নট জেড ই ইন্টু আলফা কণা বলো কত, আলফার চার্জ কত 2e, এইউ এর চার্জ কত 79e পজিটিভ। তাহলে এটা জেড ই ইন্টু 2e বাই অনেক দূরে, তাহলে অনেক দূর আর অনেক বেশি, অনেক বেশি মানে ইনফিনিটি ধরে নিতে পারি। তাহলে এইটা হয়ে গেল 0 সমান, যখন সব থেকে কাছে চলে আসবে তখন কাইনেটিক এনার্জি কেমন হতে পারে প্রিয়ন্তন? হ্যালো হ্যালো। যখন সব থেকে কাছে আসবে হেড অন কলিশন, তখন কাইনেটিক এনার্জি কত হয়? আর কেউ আইডিয়া দিতে পারবে? ফাইনাল শূন্য হবে। কাইনেটিক এনার্জি যেহেতু পজিটিভ নাম্বার, তার মিনিমাম হচ্ছে শূন্য। তুমি ধরে নাও কোনো একটা আহ মানে কারোর সাথে কোনো একটা বন্ধুর সাথে ধাক্কা খেলে, যখন তুমি ধাক্কা খেয়ে সব থেকে কাছে যাবে, তখন তো দুজনেই স্থির হবে, তারপর তো রিয়াকশনের জন্য যে যার উল্টে পাল্টে পড়বে। তা সেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স অফ অ্যাপ্রোচ, তাহলে এটা শূন্য প্লাস পোটেনশিয়াল এনার্জি হবে 1/4 পাই ইপসাইলন নট জেড ই ইন্টু 2e বাই R0। তাহলে এইটা থাকলো, এটা জিরো হলো, এটা জিরো হলো, এইটা থাকলো আর এটা থাকলো, তাহলে কাইনেটিক এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জির সাথে সমান হলো ইলেকট্রোস্ট্যাটিক। তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত? 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে 10⁶। ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁹। তাহলে এটা মেগা হলো, এটা ইলেকট্রনের চার্জ বসলো এত জুল। 1/4 পাই ইপসাইলন নট মানে হচ্ছে 9 ইন্টু 10⁹। জেড মানে হচ্ছে 79, 2 মানে 2, স্কোয়ার মানে একটা ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ এর হোল স্কোয়ার বাই R0। এখান থেকে তোমরা R0 যদি ক্যালকুলেট করো, তাহলে এখানে যেহেতু আমার করে দেওয়া আছে, এখানে আমি দেখতে পাচ্ছি 4.41.3 ইন্টু 10⁻⁻15 মিটার। তো 10⁻⁻15 মিটারটাকে আমরা কি বলি? 1 ফার্মি। তাহলে এইটা দাঁড়াচ্ছে 41.3 ফার্মি।
তাহলে এত কাছে চলে আসে, তাহলে নিউক্লিয়াসের অনেকটা কাছে এসে কিন্তু চলে যাচ্ছে। হুম, যদিও নিউক্লিয়াস এত বড় হয় না, অনেকটা বাইরে থেকেই যাচ্ছে, কিন্তু ইলেকট্রনের যে কক্ষপথ গুলো থাকে তার, ওটা তো অ্যাংস্ট্রম রেঞ্জের হয়, 10⁻⁻10, আর অনেক ভেতরে ঢুকে যাচ্ছে, তারপরে ব্যাক করে আসছে। ঠিক আছে, নেক্সট। দেখো এখানে তোমাদের যে আহ, এই যে বিভিন্ন এমসিকিউ গুলো আছে সেগুলো করো। 329 পাতা, 329 পাতা, 2 থেকে বাম, মানে 2 মানে 11 নাম্বার থেকে 320 পাতা 34 পর্যন্ত কমপ্লিট করো। এখানকার 11 নাম্বার থেকে 330 পাতার 34 প্রবলেম নাম্বার, এটা প্রবলেম নাম্বার 11 থেকে প্রবলেম নাম্বার 34, এগুলো করো। ঠিক। আর একটা যেটা দেখলাম তোমাদের করে দিতে হবে সেটা হচ্ছে, দেখো হটসের 323 পাতা, যেগুলো দেখবে একটু দেখে নিও। 323 পাতা, 17, 15, মজলের সূত্র হয়নি, কালকে হবে 14, এটা পরে হবে। আর ইম্পর্টেন্ট হচ্ছে এটা 13টা আমি করিয়ে দিই, 13টা এটা আমি এখন করাবো, নিয়ে আজকে মতো আমরা ক্লোজ করব একটা হিন্টস দিয়ে, কালকে ক্লাসে যাবো করাবো। 13টা দেখো। প্রবলেম, প্রবলেম বলছে যে হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষপথ গুলিতে ইলেকট্রনের পর্যায়কাল এবং কম্পাঙ্কের অনুপাত, না না এটা নয়, 13 নয়, 13 নয়, 13 নয়, এটা নয়, এটা নয়। যাই হোক 13টা করো তোমরা, আমি অ্যাকচুয়ালি তোমাদের দেবো 5-এরটা, হটস 5। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ইলেকট্রনটি 1 সেকেন্ডে কতবার আবর্তন করে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর একটা আইডিয়া তোমাদের থাকা দরকার। ঠিক, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথ মানেই কিন্তু ভৌমস্তর, মানেই কে কক্ষ, মানেই n=1। প্রথম বোর কক্ষপথের ইলেকট্রনের ঘূর্ণন কম্পাঙ্ক কত? ঘূর্ণন কম্পাঙ্ক কত? তার মানে চেয়েছে কি, এই যে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, এই 1 সেকেন্ডে কত পাক ঘোরে? তাহলে ভি বেগ আছে, রেডিয়াস আর আছে, তাহলে পর্যায়কাল কি হয়, ফর্মুলা কি হবে বলো? ঝপাঝপ বলো, না হলে কিন্তু জীবনও পারবে না। টি সমান আর আর ভি দেওয়া থাকলে টি সমান কি লিখবো? একদম তাই। আর এখানে ঘূর্ণন কম্পাঙ্ক এন বা এফ সমান, কম্পাঙ্ক যদি আমরা বলি তাহলে কম্পাঙ্ক সমান হবে 1/t, তার মানে হবে ভি বাই 2πr। তাহলে ভি মানে কত আমরা জানি প্রথম কক্ষপথে, সি বাই 137, আর 2πr মানে হচ্ছে 1/2 ইন্টু পাই ইন্টু আর মানে 0.52953 ইন্টু 10⁻⁻10। বসাচ্ছি এখানে, তাহলে এটা সমান, ভি মানে হচ্ছে সি বাই 137/2 পাই কিন্তু আর মানে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10। এই সি 137 এগুলো যদি ভাগ টাগ করো তাহলে তোমরা যেটা রেজাল্ট পাবে সেটা 10⁻6.58, এটার অ্যান্সার কি দাঁড়াবে?
6.58 into 10 to the power 15 হার্জ বা সেকেন্ড ইনভার্স, 10 to the power 15 সেকেন্ড ইনভার্স। তাহলে 1 সেকেন্ডে এতবার ঘোরে, আর তোরা খালি কেবলমাত্র দিনে 3টে টিউশন গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছিস। হাইড্রোজেন পরমাণুর কোনো ক্লান্তি নেই কেন? প্রশ্ন। এই প্রিভিয়াস থেকে কন্টিনিউড কোশ্চেন যদি আমরা বলি যে 10 টু দি পাওয়ার সেকেন্ডে 10 টু দি পাওয়ার 15 বার ঘুরেও শক্তি হারায় না কেন? ইলেকট্রন ক্লান্ত হয় না কেন? এটা ভেবো। সিমিলার প্রশ্ন, এটার সাথে সিমিলার প্রশ্ন আমরা বলতে পারি। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে ক্লান্ত হয় না কেন? এগুলো ভেবো। এই সমস্ত জিনিসগুলো যদি না ভাবো তাহলে ফিজিক্স অ্যাকচুয়ালি ঠিক করে বোঝা যায় না। ওকে, নেক্সট দিন যেটা আমরা করাবো কালকে, কাল অবশ্যই আমরা থিওরি পড়বো। থিওরিতে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান, বোরের থিওরি, যেটা বোরের কোয়ান্টাম শর্ত, যেটা সেটার প্রমাণ করব কোথা থেকে? ডি ব্রগলি হাইপোথিসিস দিয়ে প্রমাণ করব। ডি ব্রগলি তত্ত্ব থেকে প্রমাণ। এটা ভেবেছিলাম আমি পরে করাবো, কারণ এখানে ব্যতিচারের একটা কন্ডিশন আছে। তো আমার মনে হয় যে আমি জাস্ট যদি লিখে দিই, পরে ব্যতিচারের কন্ডিশন পড়ার পর যখন আমরা পড়বো, তখন কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে জিনিসটা। নাম্বার টু হচ্ছে বোরের এই যে থিওরি মডেল, এর মডেলের ব্যর্থতা কি বা লিমিটেশন কি, ব্যর্থতাই বলতে পারো, কি এইটা সম্বন্ধে তোমরা নিজেরা এটা লিখে নিও, আমি কালকে বলে দেবো, তাও লিখে নিও। আর 3 নাম্বার প্রবলেম হচ্ছে এই যে এক্স রশ্মির যে ক্লাসটা আজকে নিয়েছি, সেই এক্স রশ্মির যে ক্যারেক্টারিস্টিক এক্স রশ্মি বা বৈশিষ্ট্যমূলক এক্স রে আমরা বলেছি, সেই বৈশিষ্ট্যমূলক এক্স রে সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর আমরা হার্ড এক্স রে, সফট এক্স রে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা মোজলে পরীক্ষা করার পর চ্যাপ্টারটাকে শেষ করব। উইল ফিনিশ দ্য চ্যাপ্টার। ওকে, তো কালকে আমরা তাহলে কখন টাইম নিয়েছি? কাল সকাল কটা বলেছি? 10টা থেকে 10টা 15 এরকম, এই টাইমটা তো আমাদেরই থাকে। এই টাইমেই আমরা শুরু করব, আর রাত্রে আমরা অঙ্ক করবো। আমার কোনো আপত্তি নেই। তোমাদের তাহলে 10টা 45 করে দিই, 10টা 45 করে দিই। ওকে, এই 10টা 45 বললেই আমার উপর তোমরা ভরসা উঠে যাচ্ছে কোম্পানির উপর, কারণ এই প্রতিদিন পড়তে গিয়ে 5 মিনিট 7 মিনিট 8 মিনিট 9 মিনিট লেট করে ফেলছি। প্লিজ